নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুধু এইটুকুই বলবো, যারা আমার চ্যানেলে আসছেন, ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখুন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো তো পাশে আছেনই, লাইকও করেন, কমেন্টও করেন। যদি ইনফরমেটিভ মনে হয় শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আর একটা শুরু করবার আগে ছোট্ট ডিসক্লেমার প্রতিদিনই দিই যে আমি যা বলি এখানে এডুকেশনাল পারপাসে নেবেন, কারণ সম্পূর্ণ আমার ওপিনিয়ন এগুলো। বাকি নিজেরা কোনো কাজ করতে গেলে নিজেরা একটুখানি বুদ্ধি খরচ করে বা অ্যাডভাইজার থাকলে তাকে জিজ্ঞেস করে নেবেন। প্রায়ই কমেন্টে মাঝে মধ্যে আসেন যে ভিডিও বড় হয়ে যায়, সেই বিষয়ে একটু কথা বলবো। কারণ দেখুন, এখানে আমি বিজনেস নিয়ে অ্যানালিসিস করি, আপনাদের প্রশ্নের উত্তর বলি, মার্কেটের প্রেডিক্ট করি যে আগামীকাল কি হতে পারে। আর আপনারা দেখেন আমি যতটুকু বলেছি আপনাদেরকে, যেখানে যেখানে গ্যাপ আপগুলো হয়েছে, যেখানে যেখানে ফ্ল্যাট ওপেনিং হয়েছে, মোটামুটি হয়েছে। গ্যাপ আপ ওপেনিং পরে মার্কেট পড়ে যায়, সেটা তো অন্য জিনিস। রেড ক্যান্ডেল তৈরি হলে সেটারও কনসেপ্ট কি আজকে বলবো, অবশ্যই বলবো। সুতরাং যদি মনে হয় কারোর লেন্দি মনে হচ্ছে, আপনারা তাহলে স্কিপ করে করে দেখতে পারেন, ফাস্ট করে করে দেখতে পারেন, যেটা আপনাদের মনে হয়। আর যারা মনে করছেন ডিটেলে দেখবেন, তারা ডিটেলে দেখবেন, কারণ সবটাই ডিপেন্ড করবে আপনার উপরে। যারা মনে করছেন যে লেন্দি হয়ে যাচ্ছে, লেন্দি হলে কেটে কেটে দেখতে পারেন আপনারা। যাই হোক, বাজারে আমি আজকের বাজারে নতুন করে বলবার কিছু আলাদা করে নেই। শুধুমাত্র ফেডের যে রেট কাট হয়েছে, জানেন এক্সপেক্ট করা হচ্ছিল, যেটা যে আগে ছিল 4.5, ফোরকাস্ট ছিল ওটা 0.25 হতে পারে, এবং 0.25 হয়েছে, 0.25 কমে গেছে, রেট কাট হয়েছে 0.25। এর কারণে গতকাল আমি দেখছিলাম যে আমেরিকার বাজার যেটা দেখছিলাম 258 পয়েন্ট ডাউ জোন্স পজিটিভ ছিল, এবং তারপরে দেখা গেলো হঠাৎ করে যখনই ফেডের রেজাল্টটা এলো তখন দেখা গেল 486 পয়েন্ট ওপরে চলে গেল। আর তার ফল আমরা আজকে দেখলাম যে মার্কেটে কিভাবে আমরা একটা গ্যাপ আপ ওপেনিং নিয়েছি। এতটুকু গ্যাপ আপ ওপেনিং আমার এক্সপেকটেশন ছিল না। আমি এক্সপেক্ট করেছিলাম যে ছোটোখাটো একটা গ্যাপ আপ, তো বেশ ভালো একটা গ্যাপ আপ হয়েছিল, কিন্তু বাজার সেখানে সাস্টেন করতে পারেনি। যদি বাজারটাকে আজকে দেখা যায় তাহলে দেখতে হবে যে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স সবই কিন্তু গ্যাপ আপ হওয়ার পরে একটা সাইডওয়েজে চলে গেছে। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে কেউ ইন্টারডেতে কোনো অপশান পেয়েছেন বলে আমার মনে হয় না, তবে নর্মালি আমি পাইনি, এইটুকু বললাম। কারণ একটা আমি বলেছিলাম গ্যাপ আপটা যদি খুব ওপরে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আর উপরের দিকে যাওয়ার চান্সেস কিন্তু থাকে না, সেক্ষেত্রে কিন্তু প্রফিট বুকিং আসবে। অনেকে মনে করেছেন যে রেড ক্যান্ডেলটা এসছে মানে আবার সেই নেগেটিভ। না, আমি বারবার শিখিয়েছিলাম আপনাদেরকে, যখনই ক্যান্ডেল তৈরি হতে থাকবে, সেটা গ্রিন ক্যান্ডেল হোক বা রেড ক্যান্ডেল হোক, রেড ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেলের উপরে তৈরি হয় তাহলে কিন্তু মার্কেট বুঝতে হবে পজিটিভ সেন্টিমেন্টেই আছে, ট্রেন্ড পজিটিভই আছে। কারণ আজকেও যদি দেখা যায় যে নিফটি ওপেন হয়েছিল 25,441, হাই করেছিল 25,448, বোঝা গেল। কারণ কালকের যে ক্লোজিং প্রাইস থেকে অনেকটা উপরে গ্যাপ আপ হয়েছিল বলে সেখানে কিন্তু ওটাই হাই করেছে। তারপরে লো করেছে 25,329, ক্লোজ করেছে 25,423, ওভারঅল 93 পয়েন্ট পজিটিভে গেছে। তার মানে ওই গ্যাপ আপ হয়ে গিয়ে সেখান থেকে প্রফিট বুকিং স্টার্ট হয়ে গেছে। তারপরে অনেকটা নিচে এসেছিল, আমরা দেখতে পেয়েছি যেখানে লো করেছিল 25,329, প্রায় 100 পয়েন্ট নিচে গেছে। সুতরাং কেউ যদি শর্ট করে থাকেন সেক্ষেত্রে পেয়েছেন, কিন্তু শুরু থেকে ওই রকম করে ডাউন হয়নি, ডাউন হয়ে উপরে গেছে, আবার ডাউন হয়ে উপরে গেছে, আবার ভেঙে পড়েছে। সুতরাং সেখানে কিন্তু ট্রেড নেওয়া খুব মুশকিল হয়ে যায়। তো যদি কেউ করে থাকেন খুব ভালো। এদিকে যদি সেক্টরিয়াল ইন্ডাইসেসগুলো দেখি তাহলে নিফটি ফার্মা 1.59%, হেলথ কেয়ার 1.38%, আইটি 0.86%, ফিনান্সিয়াল 0.47%, প্রাইভেট ব্যাংক 0.45%, এফএমসিজি 0.36%, মেটাল 0.32%, অটো 0.13% কিন্তু পজিটিভ নোটে বন্ধ হয়েছে। নেগেটিভ নোটে বন্ধ হয়েছে রিয়ালটি 0.07%, পিএসইউ ব্যাংক 0.16%, মিডিয়া 0.30%। দেখুন লাস্ট 2-3 দিন ধরে এফএমসিজি ডাউন ছিল, আজকে এফএমসিজি উঠলো। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো নিজেরা অবজার্ভ করলেই সব কিছু পাওয়া যায়, এমন কোনো রকেট সায়েন্স কিন্তু এখানে নেই। টপ গেনারের মধ্যে ইটার্নাল 2.92% পজিটিভ নোটে বন্ধ হয়েছে, এইচডিএফসি লাইভ 2.22%, সান ফার্মা 1.75%, শিপলা 1.31%, ইনফোসিস 1.23% পজিটিভ নোটে বন্ধ হয়েছে। টপ লুজারের মধ্যে দেখলে কোল ইন্ডিয়া 1.69%, বাজাজ ফিনসার্ভ
1.33%, ট্রেন্ট 0.93%, টাটা মোটরস 0.92%, টাটা কনজিউমার 0.69% নেগেটিভ নোটে বন্ধ হয়েছে। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে মার্কেট কিন্তু সম্পূর্ণভাবে এখনো পজিটিভ আছে। দফায় দফায় প্রফিট বুকিং আসবে, কিন্তু মার্কেট উপরের দিকে যাবে, কারণ অনেক কটা সিচুয়েশন। ট্রেড ডিল মোটামুটি ঠিক, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে রেট কাট একটা ভালো খবর, কারণ রেট কাট হলে সেখানকার কোম্পানিগুলোকে যে কোম্পানিগুলো লোন পাবে কম রেট অফ ইন্টারেস্টে পাবে, সুতরাং বিজনেস এক্সপ্যান্ড করবার জন্য টাকা নিতে পারবে, কর্মসংস্থান হবে, সুতরাং এই ঘটনাগুলো থাকবে। আর জিএসটি একটা ভালো খবর ছিল, তো সব মিলিয়ে মিশিয়ে মার্কেট উপরের দিকে চলছে। নেগেটিভ ট্রেন্ড দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম, এবার পজিটিভ ট্রেন্ডের জন্য অপেক্ষা করতে হবে। এটাও আমরা সহ্য করতে পারি না, দেখা যাবে যে পজিটিভ ট্রেন্ড যখনই এলো যে যার মতো করে তাড়াতাড়ি করে, ওই জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে সতর্ক থাকবেন এই জিনিসটার প্রতি, যে আজকেই যেমন অনেকে হয়তো দেখেছেন ডাউন বেঁচে বেরিয়ে গেছেন, এটা যেন না হয়। নিচে নামলে যেমন ওপরে ওঠা নিচে নামা থাকবে, ওপরে উঠবার সময় ওপরে ওঠা নিচে নামা থাকবে। চলুন এবার একটু অ্যানালাইজ করি যে নিফটি কালকে কি করতে পারে। নিফটি এই মুহূর্তে যেখানে ট্রেড করছে তার উপরে রেজিস্ট্যান্স হচ্ছে 25,460। এই 25,460 লেভেলটা অবধি কোনো কাজ করব না। যদি 25,460কে ভেঙে দেয় উপরের দিকে, তাহলে সেন্টিমেন্ট পজিটিভ হবে, সেক্ষেত্রে কলের দিকে পজিশন বানাতে পারি। তিনখানা লেভেল হচ্ছে 24,490, 25,490, তারপরে 25,525, তারপরে 25,555, তিনটে ওপরের লেভেল। সাপোর্ট যদি ধরা যায় যেখান থেকে ট্রেড করছে তার নিচে হচ্ছে 25,305, 25,305-এ এসে আশা করি তলার দিকে যাওয়ার কথা নয়, সেখানেই একটা মার্কেটে ঘোরবার কথা ওই জায়গাটাতে। যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে সেন্টিমেন্ট নেগেটিভ হবে, সেক্ষেত্রে পুটের দিকে আমরা পজিশন নিতে পারবো। আর তিনখানা পরপর সাপোর্ট হচ্ছে 25,275, তারপরেরটা 25,245, তারপরে হচ্ছে 25,215। ওপেন ইন্টারেস্টটাকে যদি একবার দেখা যায় 25,400-তে 80 লাখ কন্ট্রাক্ট ওপেন আছে, যারা বলছে 25,400-এর উপরে মার্কেট যাবে না, এবং পাশাপাশি 95 লাখ বলছে 25,400-এর উপরে যাবে। তো তলার দিক থেকে 25,400-কে ভাঙার এই মুহূর্তে চান্সেস থাকছে না। 25,500টা যদি দেখি তাহলে 1,15,00,000 কন্ট্রাক্ট বলছে মার্কেট 25,500-এর উপরে যাবে না, আর 35 লাখ কন্ট্রাক্ট বলছে মার্কেট কিন্তু 25,500-এর উপরে যাবে। এদিক থেকে দেখলে দেখা যাবে 25,500-কে কিন্তু ভাঙতে পারছে না। আর তার মিডিলে যদি 25,450-কে দেখি তাহলে 57 লাখ 44 লাখ, এটার কোনো ভিত্তি নেই, কারণ এটা অলমোস্ট প্রায় সমান। তাই এটাকে ট্যালি করলে দেখা যাচ্ছে মার্কেট কিন্তু কালকে হালকা ফুলকা হলেও ওপরের দিকে চান্সেস বেশি আছে। গিফট নিফটিকে যদি একবার দেখি তাহলে দেখা যাবে 25,445, এই লেভেলটাই আজকে 3 থেকে 4 বার হিট করেছে সাপোর্ট হিসাবে, দিয়ে ওপরে গেছে। লাস্ট টাইমেও একবার চেষ্টা করেছিল ভাঙবার, ভাঙতে পারেনি, ওপরের দিকে গেছে। তো 25,445-কে যতক্ষণ না ভাঙতে পারছি গিফট নিফটি, তাহলে কিন্তু মার্কেট পজিটিভ আছে। কিন্তু তাই সেক্ষেত্রে বলা যেতে পারে যে কালকে একটা গ্যাপ আপ ওপেনিং আমরা দেখতে পারি ছোটোখাটো, তার সঙ্গে যদি সেটা নাও হয়ে থাকে মোটামুটি এটা পজিটিভ ওপেনিং। তার কারণ হচ্ছে অপারেটরদের এখানে একটা কোনো চাল থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে সি সাইডে যদি ওরা দেখে যে বেশিরভাগ পজিশন তৈরি হয়েছে কল সাইডে উপরের দিকে যাওয়ার জন্য, সেক্ষেত্রে গ্যাপ আপ না করিয়ে নর্মাল ওপেনিং কিন্তু করাতে পারে। তাই সেই জায়গাটা কিন্তু যারা কাজ করবেন তারা একটু বুঝে শুনেই কাজ করবেন। তবুও মার্কেট কালকে পজিটিভ যাওয়ার চান্সেস কিন্তু বেশি আছে। এর সঙ্গে সঙ্গে প্রতিদিনই আমি আপনাদেরকে কোনো একটা সেক্টরের একটা স্টকস নিয়ে আলোচনা করি, যে আপনাদেরও উচিত সেটা নিয়ে স্টাডি করা। তার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে এই সেগমেন্টে কি, এই সেক্টরটা কি কি প্লেয়ার কাজ করছে, কিন্তু তার মধ্যে কেউ কেউ থাকে একটু আলাদাভাবে কাজ করে। যেমন কালকে গতকাল পিবি ফিনটেকের কথা বলেছিলাম যে পলিসি, তাদের কোনো পলিসি নেই, কিন্তু পলিসি কেনা বেচার মাধ্যম হিসাবে কাজ করে। আজকে এরকমই একটা কথা বলবো, সেরকমই একটা কোম্পানি নিয়ে। আমরা জানি মেডিকেল ক্ষেত্রে এইমস, যেমন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আইআইটি, মেডিকেল ক্ষেত্রে এইমস। মেডিকেল রিসার্চ যেটা বলা হচ্ছে সেটা দেখা যাচ্ছে অ্যাডিকশন, যেগুলো ইললিগাল অ্যাডিকশন, যেমন স্মোক করা কিংবা অ্যালকোহল কনজিউম করা, এগুলো হচ্ছে এমন ধরনের একটা অ্যাডিকশন যেগুলো হচ্ছে ইললিগাল। কিন্তু সেখান থেকে একটা বড় রিপোর্ট উঠে আসছে যে যেখানে এমন একটা লিগাল অ্যাডিকশন আছে সেটা হচ্ছে মোবাইল, যেটা কিন্তু বাচ্চাদের থেকে শুরু করে ম্যাক্সিমাম লোক কিন্তু এখন
এডিক্টেড হয়ে পড়েছে এটার উপরে। এবং সেই জন্য মোবাইল অ্যাকচুয়ালি কি, মোবাইল মানে নেট না থাকলে সেই মোবাইলের কিন্তু কোনো মূল্য নেই। শুধু এখন যদি ইনকামিং আউটগোয়িং থাকতো তাহলে মোবাইলের এত ক্রেজ থাকতো, নেই। সেখানে ইন্টারনেট পরিষেবা ইনভলভড আছে বলেই মোবাইলের এত দাম। এবং সেই কারণে আমরা এখন যদি জিজ্ঞেস করি যে এই সেগমেন্টে কে কে কাজ করে, আমাদের প্রথমে বলবো মোবাইলের কোম্পানিগুলোর মধ্যে এই, আর তার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো যে যারা ইন্টারনেট প্রোভাইড করছে, যারা ট্যারিফ দিচ্ছে, তারা হচ্ছে কোম্পানিগুলো। এইগুলো আমরা সবাই জানি। কিছু কিছু নাম বলতে বলে এক গাদা ফোনের নাম বলে দিতে পারবো, আর কিছু কি কি কার কার ইন্টারনেট আমরা ইউজ করছি সেগুলো বলে দিতে পারবো। আমি এখানে সেটা বলতে আসিনি, এগুলো সবাই জানে। যেমন ইন্স্যুরেন্স সেক্টরে সবাই জানে কে কে, LIC হোক, ICICI প্রুডেন্সিয়াল হোক, যেগুলো বলেছিলাম। কিন্তু পিবি ফিনটেক একটু আলাদা করে কাজ করে। ঠিক সেরকমই এইখানে আমি একটা কোম্পানি স্টাডি করতে বলবো, সেটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া, নাম ছিল আগে, এখন অ্যাপেল হয়েছে। এদের অ্যাকচুয়ালি কাজ কি, যে সঠিক মানুষকে সঠিক বিজ্ঞাপন দেখানো, এটাই হচ্ছে এই কোম্পানির কাজ অ্যাপেলের। 1994 সালে তৈরি হওয়া কোম্পানি। যেমন আমি কোনো একটা প্রোগ্রাম দেখছি, সেটা মোবাইলে হোক বা টিভিতে হোক, যে কোনো প্রোগ্রাম দেখছি, সেখানে সঠিক অ্যাডভার্টিসমেন্টটা পৌঁছে দেয়। যেমন কোথাও একটা যদি দেখা যায় কোনো মোবাইলে কেউ গিটার শিখছে, তাকে যদি বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট খোলবার জন্য, তাহলে কি সে কি ইন্টারেস্টেড হবে? এটাতে হবে না। সেক্ষেত্রে কি হবে, সেইখানে বেকার হয়ে যাবে সেই অ্যাডভার্টিসমেন্টটা দেওয়া। সুতরাং এই কোম্পানিগুলো কাজ করে সঠিক ভিউয়ারকে সঠিক প্রোডাক্টটা দেখানো। যে যারা মোটামুটি দেখা যায় যে আমাদের মধ্যে ধরুন স্টক মার্কেট নিয়ে আলোচনা করছে, তাহলে সেখানে ডিম্যাট অ্যাকাউন্ট খোলবার জন্য বা কোনো অ্যাপস খোলবার জন্য, ঠিক এই রকমই সঠিক মানুষের কাছে সঠিক অ্যাডভার্টিসমেন্টটা পৌঁছে দেওয়ার কাজই করে অ্যাপেল। তো এদের অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কারা, ওইও যারা হসপিটালি সেগমেন্টে আছে, ওয়াই ইনভেস্টমেন্ট টেলিকম সেক্টরে আছে, মাইক্রোসফট টেকনোলজি প্লাস সফটওয়্যার সেগমেন্টে কাজ করে, সুইগি ফুড ডেলিভারিতে কাজ করে, অ্যাঞ্জেল ওয়ান ডিজিটাল কমার্স অ্যান্ড ট্রেডিংয়ে কাজ করে, ম্যাক্স ফ্যাশন রিটেলে কাজ করে, নেসলে FMCG, নকরি জব পোর্টাল, ম্যাক্স ফ্যাশন রিটেল সেগমেন্টে কাজ করছে। এই যে কোম্পানিগুলোর সাথে এটা আরও অনেক কোম্পানি আছে, 19 একর্স আছে যারা রিয়েল এস্টেটে কাজ করে। তো যখনই যে মানুষ যে ধরনের জিনিস খুঁজছে, তাকে এক্স্যাক্ট অ্যাডভার্টিসমেন্টটা পৌঁছে দেওয়ার কাজ করে কিন্তু অ্যাপেল। তার মানে কি দাঁড়ালো, যে আমার কোনো বিশাল কোনো ইনভেস্টমেন্ট নেই, মিডল ম্যান আমি। তো এদের যদি আমি একটুখানি এটাকে স্টাডি করি, তাহলে দেখব এদের রেভিনিউ মার্চ 2024-এ ছিল 1843 কোটি টাকা, সেটা বেড়ে হয়েছে 2266 কোটি টাকা। আমি যদি প্রফিট দেখি 297 কোটি টাকা ছিল, হয়েছে 382 কোটি টাকা। EPS ছিল 21, হয়ে গেছে 27। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখা যায়, তাহলে দেখব প্রমোটার হোল্ডিং আছে 55%, সেটা আবার প্লেজ করা নেই। FII এর হোল্ডিং আছে 16.50, DI 15%, পাবলিকের কাছে আছে মাত্র 13%। আলে এই যে আমি প্রত্যেক দিন একটা নিয়ে আসছি, 2-3 দিন ধরে আমি বলছি আপনাদেরকে, যে এমন একটা কোম্পানি, যে কোম্পানি নিজের কিছু নেই অথচ মিডলম্যান হিসেবে কাজ করে। আমি এখান থেকে নিলাম, এখানে দিয়ে দিলাম, মাঝখানে কমিশন খেয়ে নিলাম। এই কোম্পানিটাই হচ্ছে অ্যাপেল। তাহলে অ্যাপেল কি করছে, যে দেখা যাচ্ছে প্রচুর মানুষ বিভিন্ন রকম জিনিস সার্চ করছে, যে ফোন কেনবার জন্য ফোনের ভিডিও দেখছে, তাকে ফোনের অ্যাডভার্টিসমেন্টগুলো দেখানো, বা যে ধরুন স্টক মার্কেট নিয়ে বা ইনভেস্টমেন্ট নিয়ে মানে খুঁজছে, তাকে ডিম্যাট কিভাবে খুলবেন, কোনখানে ইনভেস্টমেন্ট করবার জন্য কোন অ্যাপটা ব্যবহার করবেন, সেগুলোকে দেখানো হচ্ছে। সুতরাং এইসব কোম্পানির দিকে নজর দেওয়া উচিত, কারণ এদের এক্সপেন্স অ্যাকচুয়ালি খুব কম হয়। এরপরে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে একটা কোম্পানি যে আগামী দিনে কি ট্রেন্ড হতে পারে। ট্রেন্ডের কথাটা একবার যদি মনে করে দেখেন, টাটা গ্রুপের একটা জিনিস হচ্ছে ট্রেন্ডের ট্রেন্ড কত ছোট কোম্পানি ছিল এক সময়। ট্রেন্ডের দুটো প্রথম আউটলেট কি ছিল, ওয়েস্ট সাইডের পরে কি হলো, জুডিও। এখন এইখানে কোনো যে জিনিসটাই আমি বলছি, কিন্তু সেটা কিন্তু কখনোই আপনাদেরকে কিনবার বা কিছু বলবার জন্য বলছি না, এটা জাস্ট একটা স্টাডি পারপাস, যে আপনার স্টাডি করতে পারেন। তো জুডিও থেকে আসছে 57%, ওয়েস্ট সাইড থেকে আছে 41%। এখন কথা হচ্ছে, এরা এখন এই ট্রেন্ড কি হলো, ভেরি রিসেন্ট জেনজি মানে জেনারেশন জেড মানে দেখা যাচ্ছে 6 কোটির উপরে ক্লায়েন্ট আছে ওদের। সেটা কিভাবে
পরিমাপ করা হয়। 1981 থেকে 1996 এর মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় মিলেনিয়ালস। আর বাকিটা হচ্ছে যেটা 1997 থেকে তারপরে 2025-এ সেটা হচ্ছে সেটাকে বলা হয় জেনজি, জেনারেশনাল জেড। অর্থাৎ দুজনেরই কিন্তু ফ্যাশন কনসেপ্ট সম্পূর্ণ আলাদা হয়। একটা কোম্পানি তখনই চলবে যে কাস্টমার ওয়াইজ জিনিস প্রোডাকশন করবে। যেমন যদি দেখা যায় যে মিলেনিয়ালস যারা তারা কি করবে, তাদেরকে যদি দেখা যায় তারা এখন এই মুহূর্তে চিন্তা করছে ইনভেস্টমেন্টের উপরে, কি ইনভেস্টমেন্টের উপরে চিন্তা করছে, ফিটনেসের উপরে চিন্তা করছে। সেখানে জেনারেশন জেড, যেটাকে আমি বলছি জেনজি, জেনজি কিন্তু চিন্তা করছে ফ্যাশন, উন্নত মানের টেকনোলজি। শপিং কনসেপ্টটা যদি দেখা যায় যে এখন যারা মিলেনিয়ালস তারা চিন্তা করছে অফলাইন অনলাইন, আর যারা শপিং করছে যারা জেনজি তারা কিন্তু করছে মোবাইল, যে কোনো সোশ্যাল কমার্স এগুলোর মাধ্যম দিয়ে কেনাকাটা করছে। সুতরাং ওই ট্রেন্ড কি করেছিল যে আলাদা আলাদা ফ্যাশনটাকে মডিফাই করেছিল, যার জন্য জেনারেশন জেডের জন্য যারা একদম ইউথ তাদের জন্য যে নতুন সেগমেন্টটা নিয়ে এসেছিল সেটা হচ্ছে বার্ন টোস্ট। সেরকমই রিলায়েন্সও এনেছিল ইয়োস্তা। এরকমই একটা কোম্পানি আদিত্য বিড়লা ফ্যাশন রিটেল, তারাও কিন্তু এবার জেনজিতে ঢুকতে চলেছে। এবং তাদেরও ছিল এলেন সোনি, পিটার ইংল্যান্ড, এগুলো তো তাদেরই ব্র্যান্ড। সেখানে তারাও এই ট্রেন্ডের মতো, যে ট্রেন্ড যেমন নিয়ে এসেছিল নতুন করে বার্ন টোস্ট, সেরকমই আদিত্য বিড়লা ফ্যাশনও নিয়ে এসছে ওন্ড, OWND, ওন্ড। এটাও জেনজির ওপরে কাজ করবে এবং তারা বলেছে 49 স্টোর আছে আদিত্য বিড়লা রিটেলের। সেখানে সেটাকে FY অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 2026-এ 100 অর্থাৎ ডাবল, দুগুণ করবার তাদের টার্গেট আছে এবং 4 থেকে 5 বছরের মধ্যে এই স্টোর 400-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের আছে। সুতরাং ট্রেন্ডে যেমন আমরা নজর রেখেছিলাম, আমরা সেরকমই নজর রাখবো আদিত্য বিড়লা ফ্যাশন রিটেলে। কিছু খবর বলবো, সেটা হচ্ছে ম্যারিকো। ম্যারিকোতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সার্ভে করছে, বুকস অফ অ্যাকাউন্টকে সার্চ করা, দেখছে যে কোনো ট্যাক্স তারা কোনো রকম কোনো ফাঁকি দিচ্ছে কিনা। সুতরাং ম্যারিকোর উপর আমাদের একটু ফোকাস থাকবে। রেলটেল 57 কোটি টাকার আরও একটা 5748 কোটি টাকার একটা বড় অর্ডার পেয়েছে। প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেডকে যেটা বলা হয়েছিল যে তেলেঙ্গানা থেকে যে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু এখন সেটাকে উইথড্র করা হয়েছে। সুতরাং ফ্যাক্টরি কন্টিনিউ থাকবে। সুতরাং প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড শেয়ার নিয়ে যারা চিন্তিত ছিলেন, এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই, ফ্যাক্টরি কন্টিনিউ থাকছে। অশোক লেল্যান্ড 2027-এর মধ্যে হাইড্রোজেন ট্রাক নিয়ে আসবার কথা চিন্তা করছে। শুনতে লাগবে 2027 মানে অনেকটা দূর, 25 তো চলেই গেল, 26-27-এর মধ্যে। সুতরাং অশোক লেল্যান্ড, এই যে কোম্পানিগুলো কেন টিকে থাকে মার্কেটে, আমি যদি বলি কোনো একটা স্টক কিনবার, প্রচুর স্টক আছে আর র্যান্ডাম কিনতে সবাই পারে, কিন্তু বিজনেসটাকে অ্যানালিসিস করতে হবে। যে কোম্পানি ইয়ার অন ইয়ার নিজেকে মডিফাই করে, যে হ্যাঁ এইটা প্রোডাক্টটা এবার পুরনো হয়ে গেছে, নতুন করে একটা কিছু প্রোডাক্ট আনবার চেষ্টা করি, এরকম যদি কিছু চিন্তা করে তবেই কিন্তু সেই কোম্পানি ওপরের দিকে যায়। তো অশোক লেল্যান্ড এখন চিন্তা করছে হাইড্রোজেন ট্রাক আনবার, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে অশোক লেল্যান্ডের উপর আমাকে একটা নজর দিতে হবে। গতকাল আমি একটা স্টক সম্বন্ধে বলেছিলাম, সেটা হচ্ছে পিবি ফিনটেক। পিবি ফিনটেকের জন্য একটা খারাপ নিউজ আছে আজকে, সেটা হচ্ছে পিবি ফিনটেক অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম যেখানে ইন্স্যুরেন্স কেনাবেচা হয়। ঠিক সেরকমই সরকারি একটা প্ল্যাটফর্ম লঞ্চ হতে চলেছে বিমা সুগম নামে, যেখানে অনেকটা জিএসটিরও ছাড় দেওয়া হবে। সুতরাং পিবি ফিনটেকও এইভাবেই কাজ করে, নিজেদের কোনো পলিসি নেই, কমিশন ভিত্তিতে কাজ করে। এই ইন্স্যুরেন্স কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে মাঝখান থেকে কমিশন খাওয়া, সেটা এবার সরকারি একটা প্ল্যাটফর্ম বিমা সুগম করতে চলেছে। এলআইসি বলেছে যে 22 সেপ্টেম্বর থেকে তারা তাদের কনজিউমারদেরকে এই জিএসটির বেনিফিট দেওয়া শুরু করবে। অনেকে বলেছিলেন ড্রিম ফোক্স কেন করছে, 1 বছর ধরে যদি কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে ড্রিম ফোক্সে। লোয়ার সার্কিট কন্টিনিউয়াসলি চলছে, গতকালও দেখেছিলাম 5% লোয়ার সার্কিট। এদের 90% ইনকাম হতো ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জের মাধ্যম দিয়ে, এরা এখানে ব্যবসা করে, আর সেখান থেকে এরা এখন এক্সিট করে গেল। তার কারণ হচ্ছে মেন হচ্ছে ব্যাংক আর এয়ারপোর্ট লাউঞ্জ এর মিডিওকার, এরা সবাই মিডল ম্যান। ব্যাংক থেকে টাকা নিত, এদেরকে টাকা দিত, মাঝখানে কনজিউমারের কাছ থেকে এরা টাকাটা খেত। এখন সেখানে দেখা যাচ্ছে যে 2023 সেপ্টেম্বরে আইসিআইসিআই ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক এদের সঙ্গে টাই আপটা ব্রেক করে। কারণ অ্যাক্সিস ব্যাংক ওরা এইখান থেকে ব্রেক করে, কারণ তারা বলেছিল যে যে ফেসিলিটিগুলো এরা দেওয়ার কথা সেটা কনজিউমারকে দিতে পারছে না,
ফলে তাতে যেন কোথাও বিজনেসটা হ্যাম্পার হচ্ছে। কিন্তু এখানকার এদের এমডি বলেছিল যে অ্যাকচুয়ালি তার নয়, এটা সম্পূর্ণ মিথ্যে। মেন কথা হচ্ছে এই কোম্পানিগুলো এখন চাইছে ডাইরেক্ট ব্যাংকের সঙ্গে কাজ করতে, মিডলম্যান না থাকবার জন্য। শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে যদি এদেরকে দেখা যায়, একবার দেখতে হবে যে প্রোমোটার হোল্ডিং 65% একই আছে, সেখানে এফআইআই এর হোল্ডিং কিন্তু 11% থেকে 0.66 হয়ে গেছে। তার মানে কন্টিনিউয়াসলি এফআইআই এর হোল্ডিং পড়েছে। ডিআই হোল্ডিং 7% থেকে 3% হয়ে গেছে। পাবলিকের আবার উল্টে বেড়েছে 14% থেকে 13%। এটাই হচ্ছে মজা, যখনই কোনো স্টক পড়ে পাবলিকের হোল্ডিং সব থেকে বেশি থাকে। তো সুতরাং এই জন্যই ড্রিম ফোক্সটা পড়ছে, কারণ বিজনেস এখন এদের প্রায় শেষের পথে। সুতরাং নজর দিতে হবে এখানে। কতগুলো ডিভিডেন্ড বোনাস স্প্লিট নিয়ে আলোচনা করব। প্রথমত এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড, যারা আমাদের সেক্টরেই কাজ করে, তারাও বোর্ড মিটিং করতে চলেছে। সম্ভবত 24শে সেপ্টেম্বর বোর্ড মিটিং করতে চলেছে তারা তাদের বোনাস ডিক্লেয়ার করবার জন্য। এই মুহূর্তে 14,700 সামথিং কোটি টাকার মার্কেট ক্যাপ হচ্ছে, 1472 কোটি টাকার মার্কেট ক্যাপ, 14,000 নয় 1472 কোটি টাকার মার্কেট ক্যাপ, পি 12, সেক্টর পি 15, ডিভিডেন্ড পে আউট প্রায় 17.2%, আর ডেপ্ট 1695 কোটি টাকা। এখানে আবার একটা খটকা, যার ডেপ্ট 1695 কোটি টাকা, মার্কেট ক্যাপ 1472 কোটি টাকা, তার থেকে বেশি ডেপ্ট। বুক ভ্যালু 116, ভালো খারাপ না। সুতরাং নজর রাখতে পারেন কি বোনাস ঘোষণা করে না করে, সেটার উপর নজর দেবেন। তারপরে হচ্ছে হাইটেক গিয়ার্স লিমিটেড, 713 টাকা দামের একটা শেয়ার, ডিভিডেন্ড ঘোষণা করেছে 5 টাকা প্রতি শেয়ারে। 19শে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। গুজরাট ইন্ট্রাক্স হচ্ছে 455 টাকা দামের একটা শেয়ার, ডিভিডেন্ড ঘোষণা হচ্ছে 15 টাকা প্রতি শেয়ার। 22শে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। গুজরাট ইন্ট্রাক্স। সাইবারটেক সিস্টেম 165 টাকা দামের একটা শেয়ার, ডিভিডেন্ড ঘোষণা করেছে 4 টাকা প্রতি শেয়ার। 22শে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। RM ড্রিপ অ্যান্ড স্প্রিংকলার্স 784 টাকা দামের একটা শেয়ার, স্প্লিট ঘোষণা করেছে 1:10 অনুপাতে, অর্থাৎ 26শে সেপ্টেম্বরের এক্স ডিভিডেন্ড ডেট। এর মধ্যে যার কাছে শেয়ার থাকবে সেই শেয়ার 10 গুণ হয়ে যাবে। এবার আসবো আপনাদের অতি মূল্যবান কিছু নিয়ে, আপনাদের জিজ্ঞাসা করেছিলেন IRFC নিয়ে কিছু বলবার জন্য। IRFC ট্রেড করছে এখন 129 টাকায়, 52 উইকস হাই হচ্ছে 167 টাকা, পি যাচ্ছে 25, সেক্টর পি 17, সুতরাং কিছুটা হলেও কস্টলি। ডিভিডেন্ড ইল্ড 1.24%, লার্জ ক্যাপ ফাইন্যান্স সেক্টরে আছে। এটা যদি আমি হোল্ডিংটা দেখি, প্রোমোটার হোল্ডিং হচ্ছে 86%, ভালো জিনিস যেটা কোনো প্লেজ নেই। FII 0.93, DII 1.45%, এর থেকে বেশি হওয়ার কথা না, কারণ 86% প্রোমোটার হাতেই আছে। যদি রেভিনিউ দেখি ইয়ার অন ইয়ার বেসিসে 23,721 কোটি টাকা, বেড়েছে 26,649 কোটি টাকা, তারপরে আরও বেড়েছে 27,152 কোটি টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে প্রফিটও বেড়েছে 6,168 কোটি টাকা, তারপরে 6,413 কোটি টাকা, তারপরে 6,500 কোটি টাকা। RSI এখন 59 আছে, ডেলি RSI। সুতরাং শর্ট টার্মে তো দেখাচ্ছে এটা বুলিশ, কিন্তু লং টার্মে কিন্তু এটা এখনো বিয়ারিশ আছে, কারণ লং টার্মের জন্য এখনো সেই জোন থেকে বেরিয়ে আসেনি যেখানে 50 to 100 মুভিং অ্যাভারেজ ক্রসওভার ভালোভাবে এসেছে। কিন্তু 520 যেটা শর্ট টার্মে এটা বুলিশ দেখাচ্ছে। NBCC নিয়ে কেউ বলতে বলেছেন, ট্রেড করছে এই মুহূর্তে 109 টাকায়, 52 উইকস হাই হচ্ছে 131 টাকা, পি যাচ্ছে 52, সেক্টর পি 15, অর্থাৎ বেস ওভার ভ্যালুড পজিশনে আছে। স্মল ক্যাপ রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে। আর যদি আমি প্রোমোটার হোল্ডিং দেখি তাহলে দেখবো 61% প্রোমোটার হোল্ডিং, কোনো প্লেজ নেই। FII 5%, DII 11%, ডেপ 0। দুটো কোম্পানি কিন্তু ডেপ ফ্রি। আগেরটাও যেটা বলেছি আমি বলতে ভুলে গেছি, ডেপ ফ্রি, এটাও কিন্তু ডেপ ফ্রি কোম্পানি। আর এর যদি রেভিনিউটা দেখা যায় তাহলে দেখতে হবে 8,876 কোটি টাকা, তারপরে বেড়েছে 10,407 কোটি টাকা, তারপরে 12,039 কোটি টাকা, অর্থাৎ রেভিনিউ তো ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে, প্রফিট তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে 267 কোটি, তারপরে 402 কোটি, তারপরে 541 কোটি। RSI 61, ডেলি RSI শর্ট টার্মে বুলিশ, লং টার্মে ফ্ল্যাট। লং টার্মে একটা জিনিস কি, বিয়ারিশ মোড থেকে এসে ফ্ল্যাট মোডে এসছে। সুতরাং কোম্পানি দুটোই ফান্ডামেন্টালি খুব একটা খারাপ নয়, ঠিকই আছে। তবে যদি নিচের দিকে চলে যায় ধৈর্য ধরতে হবে, যে কোনো জিনিসে ধৈর্য ধরতে হয়।
এরপরে কেউ প্রশ্ন করেছেন বাজারে ইটিএফ কি সবই ভালো? ইটিএফ সবই ভালো, কিন্তু দেখতে হবে আমি ইটিএফ মানে কি, কিছু স্টকের বাস্কেট, এবং সেই স্টকগুলোর মধ্যে কেউ যদি পারফরমেন্স খারাপ করে সেই ইটিএফ থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা কোম্পানি, সব কিছু তার মানে টোটাল কোথাও যেন রিস্কটা একটুখানি হলেও কভার হয়। কিন্তু সমস্যা হয় কি, অনেক ছোটোখাটো ইটিএফ আছে যেখানে লিকুইডিটির অভাব আছে। সেখানে কি হবে, আমি যদি ইটিএফটা কিনি, হতে পারে আমি লং টার্মের জন্য রাখছি, কিন্তু কোনো সময় আমার যদি দরকার পড়ে, আমি দেখা গেলো সেই সময় আমি লিকুইডিটির অভাবে আমি ইটিএফটা বিক্রি করতে পারলাম না। সুতরাং কেনবার সময় ভালো ইটিএফ দেখে কিনবে, অন্ততপক্ষে যার লিকুইডিটি ঠিক আছে। এরপরে কেউ লিখেছেন যে স্টক কিনলেই দাম পড়ে যাচ্ছে, কি করব? এই জিনিসটা নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি আগে, ভিডিওগুলো গিয়ে পুরনো ভিডিওগুলো দেখতে পারবেন। কারণ এটার জন্য কি হচ্ছে যে নলেজ অর্ধেকটা আছে, যার জন্য এই জিনিসটা হয় স্টক কিনলেই দাম পড়ে যাচ্ছে। স্টক কিনলে দাম পড়ে যেতেই পারে, কারণ আমার যখন কোনো স্টকের দিকে আমি আমার ভিউ তৈরি করছি, তখন আমাকে দেখতে হবে রাস্তাটা কোন দিকে এই মুহূর্তে, উপরের দিকে না নিচের দিকে। যদি রাস্তা উপরের দিকে হয় বা যদি রাস্তা নিচের দিকে হয়, আমাকে দেখতে হবে রাস্তাটা কত দূর গেছে। এবার এক্স্যাক্ট আমি সেই জায়গাটা জানতে পারবো না যে রাস্তাটা এত দূরই যাবে বা এত দূর নামবে, কিন্তু আমি দেখবো রাস্তাটা নামার চান্সেস আরও আছে, এই রাস্তাটা এখানেই শেষ নয়, আরও যাবে। তো সেইখানে আমাকে কেনাটা ততক্ষণ পর্যন্ত আমাকে পজ রাখতে হবে, আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আমাকে দেখতে হবে কতটা নামতে পারে। কারণ ওঠার রাস্তা একটা আছে, নামার রাস্তা আছে। ওঠার রাস্তা মানে আমি দেখা যাচ্ছে কি, যেই উঠতে শুরু করলে আমি সেল করে দিলাম, আমি ওঠার রাস্তাটা দেখলাম না আর কত দূর যেতে পারে। কারণ আমার কাছে একটা রেড ক্যান্ডেল মানেই বিরাট ব্যাপার, বড় ব্যাপার। কারণ আমরা ভোলাটিলিটিতে খুব ভয় পাই, তাহলে একটা রেড ক্যান্ডেল তো হতেই পারে, এতগুলো গ্রিন ক্যান্ডেল বলে একটা রেড ক্যান্ডেল মানে একটা প্রফিট বুকিং আসতেই পারে, কিন্তু তার ট্রেন্ড তো নষ্ট হয়ে যায়নি না। আমি তো কি হলো, মাঝখান থেকে কেটে দিলাম। ঠিক সেরকমই যখন নিচের দিকে যাচ্ছে, তখন যেতে যেতে কি হলো, আমি দেখে নিলাম একটা গ্রিন ক্যান্ডেল এসছে, এই বোধ এখান থেকে বাইং শুরু হয়ে গেল। দেখা গেল ওটা তো রাস্তার মধ্যে বাম্পার আসবে, উঠবেন নামবেন, উঠবে নামবে। সেই রকমভাবে ভালো করে অ্যানালিসিস করতে হবে। তার জন্য মুভিং অ্যাভারেজকে দেখতে হবে, কোন অ্যাঙ্গেলে আছে, ট্রেন্ড পালস পজিটিভ আছে কিনা, আরএসআই তার সঙ্গে ব্রেক করছে কিনা। 2-3খানা ইন্ডিকেটার যখন ক্লাব করে আমি দেখবো না পজিটিভ ইঙ্গিত দিচ্ছে, তখন যখন আমি ঢুকবো, তাহলে এই যে জিনিসটা স্টক কিনেই দাম পড়ে যাচ্ছে, দাম তো পড়তেই পারে, কিন্তু দেখা গেল কিছুদিন পরেই উঠে গেল, ওই দীর্ঘ 1 বছর ধরে পড়ে থাকবে কি 6 মাস ধরে পড়ে থাকবে, এই জিনিসটা থেকে আপনি অনেকটা বাঁচতে পারবেন। আজকের জন্য এতটুকুই। যদিও কারোর যদি এরকম প্রশ্ন থাকে কোনো এডুকেশন রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন দিতে পারেন, বা কোনো স্টক দিয়ে জানলেও দিতে পারেন। আর বাজার নিয়ে যেটা বললাম, যে এই মুহূর্তে ট্রেন্ড কিন্তু পালস কিন্তু দুটোই পজিটিভ। রেড ক্যান্ডেল দেখে অযথা ভয় পাবেন না, আর অযথা বিক্রি করতে যাবেন না। তার কারণ এই মুহূর্তে কিন্তু মার্কেটে প্রফিট বুকিং আসবে, কারণ অনেকে আছে আপনার তলা থেকে কিনেছে, তারা প্রফিট বুক করবে। প্রফিট বুক করা মানেই কিন্তু মার্কেট পড়ে যাওয়া নয়, কারণ প্রচুর মানুষ আছে যারা লং টার্মের জন্য স্টক ধরবে, সেক্ষেত্রে মার্কেট কিন্তু আলটিমেটলি ওপরেই যাবে। 21,800কে মনে করে দেখুন, তারপরে 22,000, তারপরে 23,000, তারপরে 24,000, এখন 25,500 কাছাকাছি যেতে চলেছে। আর কতটাই বা দূরে আছি, কিন্তু এখান থেকে আবার একটু পড়তে পারে। তো আলটিমেটলি অল টাইম হাইয়ের দিকে আমরা গিয়ে ভেঙে আবার নতুন হাই করব। চলুন আজকের জন্য এতটুকুই। আবার বলবো, যারা নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দিন, পুরোনো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। টেলিগ্রামে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হাই লিখে পাঠাবেন, লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন করে যাবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।